সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। লালমনিরহাট সীমান্তের শূন্য রেখায় ৩৩ জনের অবস্থান। বিএসএফ এর পুশিন চেষ্টা রুখে দিল বিজিবি। দেশের সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু সহ ৭ জন নিহত। দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাস উদ্ধার। শব্দ দূষণের প্রতিকার চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের আশ্বাস কর্পোরেশনের। লালমনিরহাট সীমান্তের ৩টি আলাদা পয়েন্ট দিয়ে একযোগে অন্তত ৩৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। শুক্রবার সকালে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির মিডিয়া সেল থেকে পাঠানো তথ্য অনুযায়ী পাটগ্রামের ৬৫ বাড়ি সীমান্তে ১০ জন, হাতিবান্ধার বড়খাতা সীমান্তে ১১ এবং আদিতমারির দীঘলটালি সীমান্তে ১২ জন সহ মোট ৩৩ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পুশিন করা ব্যক্তিরা বর্তমানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এদিকে নওগাঁ সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি এই চেষ্টা প্রতিহত করলে ওই ১৭ জন সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানবো। লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদুল, সীমান্তের শূন্য রেখায় থাকা ৩৩ জনের বিষয়ে সবশেষ কি খবরাখবর জানতে পেরেছেন এবং বিজিবি তো নিশ্চয়ই সর্বোচ্চ সতর্ক অবস্থানে এখনো রয়েছে, সবশেষ কি পরিস্থিতি দেখছেন? মুহূর্তে লালমনিরহাটের যে ৩টি সীমান্ত হাতিবান্ধা, পাটগ্রাম এবং আদিতমারি উপজেলার যে সীমান্তে বিএসএফ পুশিং করার চেষ্টা করেছিল, পরিস্থিতি কিন্তু এখনো সেই সকালের মতোই অপরিবর্তিত রয়েছে এবং যাদেরকে পুশিং করার চেষ্টা করা হয়েছিল সেই মানুষেরা কিন্তু এখনো সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে এবং বিজিবি আগের মতোই সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া এই সমস্ত সীমান্ত এলাকার যারা এলাকাবাসী রয়েছে তারাও কিন্তু বিজিবির পাশে রয়েছে এবং সার্বিকভাবে পরিস্থিতি সকালে যেরকম একটা থমথমে পরিস্থিতি ছিল সেটা এখনো বিরাজ করছে এবং বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যাতে এই বিএসএফ এর যে কুশল চেষ্টা সেটা তারা ব্যর্থ করে দিয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে যখন তাদেরকে পুশিং করা হয় তখন চেষ্টা করা হয় তখন বিএসএফ এর পক্ষ থেকে প্রবল বাধার সৃষ্টি হয়, বিজিবির পক্ষ থেকে প্রবল বাধার সৃষ্টি হয় এবং বিএসএফ এর সাথে তারা এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়ান এবং তারা বলেন যে যেসব নাগরিককে বাংলাদেশি পুশিং করার চেষ্টা করা হচ্ছে তারা মূলত ভারতীয় মুসলিম এবং তাদের বাংলাদেশি যে জাতীয়তা পরিচয়পত্র সেটা তারা চেক করবে, তারপরে সে বিষয়ে সিদ্ধান্ত হবে এবং সার্বিক বিষয়ে যাতে অগ্রগতি হয় এবং এটার যেন সুষ্ঠু সমাধান হয় এজন্য বিএসএফ এবং বিজিবি পর্যায়ে পতাকা বৈঠকের চেষ্টা করা হয়েছে, যেটা আমরা সর্বশেষ জানতে পেরেছি। তবে এখনো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি। পতাকা বৈঠকের মাধ্যমে এই সমস্ত নাগরিক আসলে ভারতীয় নাকি তারা বাংলাদেশি, তাদের নাগরিকত্ব পরিচয় সেটা পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত তারা এই সমস্ত ৩৩ জন নাগরিক যারা তাদেরকে ভারত থেকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হচ্ছে তারা এখনো সীমান্তে শূন্য রেখায় অবস্থান করছেন এবং এদিকে বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণ এবং বিজিবি একটা সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনোভাবেই তাদেরকে কোনো ধরনের আলোচনা ছাড়া তাদেরকে কোনোভাবে যাতে পুশিং করা না হয় সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন। তো এই হচ্ছে এই সীমান্ত এলাকার সর্বশেষ অবস্থা। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হক। দেশের সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু সহ অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাস চাপায় একটি অটো ভ্যানের ৩ জন যাত্রী নিহত হন। মেঘুলা নামক এলাকায় সকাল 6:30টার দিকে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা এক্সপ্রেস নামের একটি বাস অটো ভ্যানটিকে চাপা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় সুলাইমান শিকদার নামে ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা ছেলে সহ সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী প্রাণ হারান। শুক্রবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ৪২ শহর এলাকার কুমিল্লা সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক মাহবুব, যাত্রী জ্যোৎস্না বেগম ও তার ৫ বছরের ছেলে আশরাফুল।
এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের পন্টন থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি টেনে তোলা হয়েছে। এর আগে সকাল 9:30টার দিকে এসবি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 7 নম্বর পন্টন থেকে নদীতে পড়ে যায়। তবে বাসটিতে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে চলতি বছরের 25 মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর পন্টনে এই ধরনের এক দুর্ঘটনায় অন্তত 26 জন প্রাণ হারান। শব্দ দূষণ ঢাকাবাসীর জন্য দিন দিন এক ভয়াবহ ঘাতক হয়ে উঠেছে, যা থেকে হাইপারটেনশন, হৃদরোগ, মাথা ব্যথা, স্মরণ শক্তি হ্রাস, স্নায়ুর সমস্যা ও মানসিক চাপ তৈরি হতে পারে। বিশ্ব পরিবেশ দিবসে এই সমস্যার নানা দিক তুলে ধরে প্রতিকার চাইলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিটি কর্পোরেশন থেকে আশ্বাস দেওয়া হয় ঢাকায় শব্দ দূষণ রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের। দিনে রাতে নির্মাণ কাজ, মাইক ও লাউড স্পিকারের ব্যবহার, গাড়ির হর্ন সহ আরও বেশ কয়েকটি উৎস রয়েছে শব্দ দূষণের। আবার শব্দ দূষণে দায়ী প্রমাণিত হলে রয়েছে শাস্তির বিধানও। হর্ন বাজাচ্ছে, এটাতে এমনিও আমাদের পরিবেশের জন্য সমস্যা, আর এমনিও আমাদের সাউন্ডের জন্য আমাদের ভোকাল করে সেই লেভেলের প্রবলেম হয়। হর্নটা বাজালে সাধারণ মানুষের সমস্যা, এমনকি বাচ্চাদের যারা আছে তাদেরও সমস্যা হয়। অবশ্যই ক্ষতি আছে, কারো সমস্যা না বধির হয়ে যাবে। কিন্তু ঢাকা সহ দেশের মহানগরগুলোয় এই শব্দ দূষণের মাত্রা দিন দিন যেন বাড়ছেই। এমনই প্রেক্ষাপটে বিশ্ব পরিবেশ দিবসে এর বিরুদ্ধে সচেতনতা গড়তে শুক্রবার ঢাকায় আয়োজন করা হয় নানা কর্মসূচির। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর ও গুলশান সোসাইটি সহ বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয় শব্দ দূষণের বিরুদ্ধে। এটা আমাদের যে জীবন সেটাকে বাধাগ্রস্ত করছে, এবং আপনারা সবাই জানেন স্বাস্থ্য দূষণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো একটা মেন্টালি এবং ফিজিক্যালি ভালো থাকতে গেলে আমাদের শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রণে থাকতে হবে। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব জোন হিসেবে ঘোষণা করেন ডিএনসিসির প্রশাসক। আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আমরা নীরব বলে ঘোষণা করেছি। আজ থেকে সেখানে ডিআইজি ট্রাফিকের যিনি প্রধান আছেন উনি অ্যাকশনে চলে যাবেন। আমরা সেটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। পরে গুলশান সোসাইটির পক্ষ থেকে গুলশান লেকের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। চলতি বছর প্রকৃতিতে ফিরতে পারে এল নিনো বা উষ্ণায়ন প্রক্রিয়া। এটি একটি জলবায়ু চক্র, যার প্রভাবে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে পানির তাপমাত্রা বেড়ে যায়, ফলে দেখা দেয় খরা। আবহাওয়াবিদরা জানান বাংলাদেশেও এল নিনোর প্রভাব পড়তে পারে। এল নিনো মূলত একটি জলবায়ু চক্র, যার ফলে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বেড়ে যায়। ফলস্বরূপ ভয়াবহ ঝড়, খরা ও বন্যার মতো দুর্যোগ হওয়ার আশঙ্কা বাড়ে। বিজ্ঞানীদের আশঙ্কা 2026 থেকে 2027 সালের মধ্যে বহুগুণ শক্তিশালী এল নিনোর রূপ প্রত্যক্ষ করতে যাচ্ছে পুরো পৃথিবী। সমুদ্রের পৃষ্ঠের পানির তাপমাত্রা 30 বছরের গড় অপেক্ষা যদি সর্বনিম্ন 0.5 ডিগ্রি সেলসিয়াস থেকে উপরে থাকে, যদি তাপমাত্রা বেশি হয়, তখন সেটাকে আমরা বলি এল নিনো অবস্থা। যদি ভারত মহাসাগরে দ্বিমেরু পজিটিভ না থাকে, তাহলে হয়তো দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে 10 থেকে 20% বৃষ্টিপাত কম হবে। আর যদি এই সৌভাগ্যক্রমে যদি আমাদের ভারত মহাসাগরে যদি এই দ্বিমেরুটা যদি পজিটিভ দশায় থাকে, তাহলে হবে দেখা যাচ্ছে হয়তো ওই বৃষ্টিপাতের পরিমাণটা 10% হয়তো 10% থেকে 15% কম হবে। বিজ্ঞানীরা বলছেন 150 বছর আগে এমন এক বিভীষিকাময় এল নিনোর প্রভাবে দুর্ভিক্ষে বিশ্বের তৎকালীন জনসংখ্যার প্রায় 4 ভাগ বিলুপ্ত হয়। 2026 সালে সুপার এল নিনোর প্রভাবে প্রাণীজ আমিষের বাজারে বড় ধরনের অস্থিরতার পূর্বাভাস দিচ্ছে বিশেষজ্ঞরা। খাদ্যশস্যের মূল্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায়, বিশেষ করে যে বছরই শক্তিশালী এল নিনো হয়, কারণ অস্ট্রেলিয়া যেহেতু উৎপাদন খুবই কমে যায়, এটা আমাদের খাদ্যশস্য বিশ্বের অন্যান্য দেশগুলোতে উৎপাদন ব্যাহত হয়। এপ্রিলের উষ্ণতম মাস, কিন্তু সেই মাসে আপনার প্রায় 76% বেশি বৃষ্টি হয়েছে, এবং এই বৃষ্টির কারণে ইতিমধ্যে এই গ্লাসে বড় একটা ইম্প্যাক্ট হয়েছে।
হয়েছে। আপনারা জানেন যে অতিবৃষ্টির কারণে হাওর অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইভেন প্লেনল্যান্ডে যেসব জায়গা ধান কাটার সেক্ষেত্রেও সমস্যা হয়েছে বৃষ্টির কারণে, তারা অনেক সময় এই 2 টাইমে ধান শুকাতে পারেনি। এবার এল নিনোর প্রভাব মূলত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া অঞ্চলে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশেও এর প্রভাব স্পষ্টভাবে অনুভূত হতে পারে। বেশি শক্তিশালী হলে জুন থেকে পরবর্তী বছরের সময়গুলোতে সুপার এল নিনোর প্রভাবে বৃষ্টিপাতের ধরনে আসতে পারে ব্যাপক পরিবর্তন। খরায় বেশি ক্ষতি হবে কৃষির। আমন ধান যেটা, এটা অনেকটা হচ্ছে পানির উপর নির্ভরশীল, বর্ষার কম বৃষ্টির উপর নির্ভরশীল। সেক্ষেত্রে আপনার এক্সট্রা ইরিগেশন দিতে হবে, সেচের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে আপনাকে জ্বালানি বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে। তারপরে হচ্ছে আপনার বীজ বপনের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনাকে হয়তো তাদেরকে কিছুটা চেঞ্জ আনতে হবে। মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানিয়েছে এই গ্রীষ্মে এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা 62%। তবে পূর্বাভাস নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা আছে বলেও জানাচ্ছেন বিজ্ঞানীরা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গত কয়েকদিন ধরে তাপ প্রবাহ চলছে দেশ জুড়ে, আর এই অতিরিক্ত গরমের ফলে হিটস্ট্রোক সহ পানিবাহিত নানা রোগ দেখা দিচ্ছে। হিটস্ট্রোক কি অন্যান্য স্ট্রোকের মতো? এমন সময় কি ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন? চলুন দেখে আসি। প্রখর রোদ আর তীব্র গরমে নাভিশ্বাস অবস্থা দেশ জুড়ে, জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন অবস্থা চলবে আরও কয়েকদিন। এই পরিস্থিতিতে মানুষ আক্রান্ত হচ্ছে হিট স্ট্রোকে। কি এই হিট স্ট্রোক, কেন হয়, কাদের হয়, আর এর প্রতিকারই বা কী? চলুন জেনে নেই চিকিৎসক কী বলছেন। মানুষের বডির যে কোর টেম্পারেচার অর্থাৎ ইন্টারনাল যে টেম্পারেচার নর্মালি অ্যাভারেজ 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 98.6 ডিগ্রি ফারেনহাইট থাকে। বাইরের টেম্পারেচার যখন অতিরিক্ত হয়ে যায় তখন এই রেগুলেশন সিস্টেমটা ফেল করে। তখন বডি টেম্পারেচার ইন্টারনাল যে কোর টেম্পারেচার সেটা 40 ডিগ্রি সেলসিয়াস অথবা 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে গেলে তখন এটাকে আমরা হিট স্ট্রোক বলি। তিনি জানান, সাধারণত যারা সরাসরি রোদের সংস্পর্শে আসেন তাদের হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা বেশি। এমন হলে শরীর অবশ, লাল লাল অ্যালার্জি, মাথা ব্যথা, বমিসহ নানান উপসর্গ দেখা দিতে পারে। এমনকি হতে পারে মৃত্যুও। তবে হিট স্ট্রোক আর স্ট্রোক দুটো আলাদা বিষয়। এই শব্দটা এক শব্দ, আর স্ট্রোক যেটা সেটা হচ্ছে ব্রেইনের স্ট্রোক। সেটা ব্রেইন স্ট্রোক দুটো আলাদা শব্দ। হিট স্ট্রোকে পেশেন্ট কনফিউজড হয়ে যায়, পেশেন্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডেভেলপ করতে পারে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকে কনফিউশন হতে পারে, খিঁচুনি হতে পারে, বমি হতে পারে, এদের হার্ট রেট অনেক বেড়ে যায়, তারপরে আপনার শ্বাসকষ্ট হতে পারে, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে। বিরূপ প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ। তাই তো হিট স্ট্রোকের মতো বড় বিপর্যয় এড়াতে বেশি বেশি পানি পান করা এবং একটানা রোদে কাজ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে পানি ও বিভিন্ন শরবত পানের ক্ষেত্রে যথেষ্ট সাবধান হওয়া উচিত বলে মত চিকিৎসকদের, কারণ এই গরমে পানিবাহিত রোগও বেড়ে যায়। পেশেন্টটাকে অতি দ্রুত ছায়ায় নিয়ে যেতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, অতীতের সরকারের মতো গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না বিএনপি সরকার। গণমাধ্যম মুক্ত ও স্বাধীন থাকবে বলেও জানান তিনি। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সবসময়ই সাংবাদিকদের কল্যাণে কাজ করেছে। অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, অপরাধী ছাড়া বাকি সবাইকে একসাথে নিয়ে দেশ গড়ার কাজ করতে হবে। এছাড়া জাতিকে বিভাজিত না করার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নেওয়াজ সহ অন্যান্যরা। আপনাদের এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা কোনো রকম কোনো খবর প্রচারে বাধা দিয়েছি বা হস্তক্ষেপ করেছি। বিগত সরকারে আমরা দেখেছি, ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমে এবং সংবাদ মিডিয়া হাউসগুলোতে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করা হতো, কন্ট্রোল করার চেষ্টা করা হতো, আপনাদেরকে ভয় এবং হুমকি দেওয়া হতো। গণমাধ্যম চলবে নিজ গতিতে, গণমাধ্যম থাকবে স্বাধীন।
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের রণাঙ্গন চট্টগ্রামের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করবে সরকার। সকালে চট্টগ্রামের পুরনো সার্কিট হাউস ও জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সব কথা বলেন তিনি। এই সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য এরশাদুল্লাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিয়া স্মৃতি কমপ্লেক্স যেটা ফ্যাসিবাদের সময়ে স্বাধীনতা কমপ্লেক্স করা হয়েছিল, সম্পূর্ণভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ঈর্ষা করে, এবং এটা একটা প্রতিহিংসামূলক রাজনীতির ছুবল। আমরা সেই সাবেক জিয়া স্মৃতি কমপ্লেক্স, ইনশাল্লাহ ভবিষ্যতে জিয়া স্মৃতি কমপ্লেক্স আমরা নতুন করে করব। গাইবান্ধার তিস্তা পাড়ে শুকনো মৌসুমে দেখা দেয় পানির অভাব, আর বর্ষায় ভয়াবহ ভাঙনের কবলে পড়তে হয়। একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে বসতভিটা নদীতে বিলীন হয়। তাই এই অবস্থা থেকে মুক্তি পেতে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা দিয়ে তিস্তা নদী বয়ে গেছে। নদীর অববাহিকায় গড়ে ওঠা চরাঞ্চলে প্রায় ৯৫০০ হেক্টর জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ হয়। এর মধ্যে ভুট্টা, মরিচ, কুমড়া, বাদাম, গম, তিসি, সূর্যমুখী ও পাট অন্যতম। নদীর নাব্যতা সংকটে ফসল ফলাতে কৃষকদের যেন কষ্টের শেষ নেই। উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের কৃষকদের প্রায়ই বেকায়দায় পড়তে হয়। এই নদীর পানি আমাদেরকে এত অবহেলিত করছে, প্রতিবার 2বার 3বার ভাঙ্গা দিতে হয়। এপার ভাঙ্গে ওপার যায়, ওপার ভাঙ্গে এপার থেকে, এরকম ভাবে আমাদের জনজীবন খুব দুর্ভোগের। আমাদের বুঝ হওয়ার পর থেকে শুনি খনন করার কথা, অসময় ভারতবাসী পানি ছাড়ি দেয়, আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এবারে অনেক ফসল নষ্ট হয়েছে। এলে আমরা চাই অতি তাড়াতাড়ি নদী খনন হোক, আমাদের কাজগুলো ভালো হোক। নদী খনন হলে অবশ্যই রাস্তাঘাট হবে, সব দিক দিয়ে ভালো হবে, যাতায়াত সুবিধা হবে, যানবাহন চলবে, রাস্তাঘাট হবে, সব সাইডে ভালো হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীর পানি বন্টনের ন্যায্য হিস্সা চান তারা। এজন্য অনেক আগে থেকেই আন্দোলন সংগ্রাম করে আসছে ওই এলাকার মানুষ। পানি হঠাৎ আসলে যে আমাদের যে শস্য আছে সেগুলো তলিয়ে যায়, মানুষের ঘরবাড়িগুলো একদম বিলীন হয়ে যায়। এ কারণে আমরা চেয়েছি যে তিস্তাকে বৈষম্য মুক্ত করা হোক, আমাদের পানির যে ন্যায্য হিসেবে সেটা যেন আমরা পাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে গাইবান্ধা, নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ উত্তরের কৃষিতে বিপ্লব ঘটবে বলে আশা স্থানীয়দের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের আলাদা হামলায় গাজায় একই পরিবারের 5 জন সহ অন্তত 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হন আরও 15 জন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার একই সাথে 4টি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। কোনো ধরনের আগাম সতর্কতা জারি করা ছাড়াই এসব হামলা চালানো হয় বলে খবরে জানানো হয়েছে। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণ অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 3526 জন। ইউক্রেনকে নতুন করে সহায়তা দেওয়া ও রাশিয়ার উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। কয়েক মাস আটকে থাকার পর স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট নামে বিলটি 2026 195 ভোটে পাশ হয়। কয়েকজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে একটি বিশেষ আবেদনপত্রে সই করলে এটি ভোটাভুটির জন্য উত্থাপন সম্ভব হয়। এই ঘটনা রিপাবলিকান পার্টির মধ্যকার বিরোধকে আরও স্পষ্ট করে তুলেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি বড় রাজনৈতিক ধাক্কা। এবার গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে আগামীকালের ফাইনাল সামনে রেখে সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল।
আরো বিস্তারিত জানবো। ভারতের গোয়া থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, যাচ্ছি তার কাছে। হাসিব, হ্যাট্রিক শিরোপার মিশন বাংলাদেশের জন্য আজ তো অনুশীলন করেছে, তাদের সব মিলে প্রস্তুতি কেমন দেখেছেন এবং বাংলাদেশ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে কি জানানো হয়েছে? লক্ষ্যটা যখন শিরোপা, তখন আসলে সংবাদ সম্মেলনে যেটা বলা সেটাই, যে এক কথায় হচ্ছে শিরোপা জয়টাই এবং তৃতীয় শিরোপা জয় যে সুযোগ বাংলাদেশের সামনে রয়েছে সেটা আসলে কোনোভাবে তারা হেলায় হারাতে চায় না। মারিয়া মান্দা এবং অধিনায়ক মারিয়া মান্দা সহ কোচ পিটার বাটলারও পর্যন্ত একই কথাই বলেছেন যে আসলে ভারতের বিপক্ষে তারা গ্রুপ পর্বে যে ম্যাচটি খেলেছে সেই ম্যাচটি তারা হেরেছে ঠিক, কিন্তু সেখানে যে ভুলগুলো হয়েছে সেটি শুধরে এবার ফাইনালের মহারণে তাদের কোনো রকমের ভুল যেন না হয় সেটা তারা প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেটা নিয়ে তারা আসলে খুব কাজ করেছেন। আজকে অনুশীলনে ভোরবেলা অনুশীলন হয়েছে, ভারত অনুশীলন করেছে। ভারত একই কথা বলছে, তারা শিরোপা পুনরুদ্ধারে তাদের একটা মিশন, কারণ 2019 সালে তারা সবশেষ সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশের কাছে। এরপরে দুবার 2022 এবং 24 তারা গ্রুপ পর্বে তারা হেরেছিল। তো বাংলাদেশের বিপক্ষে তারা গ্রুপ পর্বে ম্যাচ জিতেছে ঠিক, কিন্তু এবার সাফে গ্রুপ পর্বে ম্যাচ জিতেছে ঠিক, কিন্তু তারা আসলে যখন বাংলাদেশ সেমিফাইনাল টপকে ফাইনালে উঠে নেপালকে হারিয়ে, তখন আসলে ভারত বাংলাদেশকে নিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করছে এবং কৌশলগত দিক থেকেও তারা বেশ অ্যাডভান্স, যে বাংলাদেশে আনিকা, ঋতুপর্ণা, মনিকা, মারিয়া মান্দা তাদেরকে আটকানোর জন্য যে কৌশল তারা ঠিক করেছে সেটা আসলে তারা যদি ডিসক্লোজ করে বা করেও না সাধারণত সংবাদ সম্মেলনে, তারপরও তারা আসলে তাদেরকে মূল মার্জিনে রেখে আসলে দল গোছানো বা সেরা একাদশ নির্বাচনের কথা বলেছেন কোচ, ভারতের কোচ এবং একই সঙ্গে ভারতের অধিনায়ক। আর বাংলাদেশের অধিনায়ক এবং কোচের কথা একটাই, সেরা সাফল্য, সেরা টার্নিং রে আসলে সেরা সাফল্য অর্জনের জন্য তাদের সর্বোচ্চটা তারা করবেন। ভারতের সেমিফাইনালে যে একাদশটা খেলেছে সেম লাইক সেই একাদশটাই, কিছুটা পরিবর্তন আসবে। সেই বিষয়গুলো হয়তো কালকে সকালে ম্যাচ শুরু হওয়ার আগেই একটা সিদ্ধান্ততে জানাবেন টিমকে পিটার বাটলার। তো সবকিছু মিলে আসলে ভারত বাংলাদেশের যে দ্বৈরথ আগামীকাল রয়েছে সাফের ফাইনালে, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় আর ভারত স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায়, সেটা আসলে বেশ উপভোগ্য এবং উত্তেজনা এবং সমানে সমান লড়াই হবে, তেমনটাই আসলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন দুদলই। দোলা। হাসিব, আপনাকে ধন্যবাদ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজন করা হয় ম্যারাথন। পরিবেশ সংরক্ষণ এবং সুস্থ জীবনধারার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত ম্যারাথনে অংশ নেন 14 দেশের 1100 প্রতিযোগী। ভোর থেকেই প্রতিযোগীরা প্রস্তুতি নেন। বয়োবৃদ্ধ, তরুণ, তরুণী, শিশু, কিশোর সহ নানা বয়স, বর্ণ ও দেশের মানুষ অংশ নেন এই ম্যারাথনে। গত 1 দশক ধরে নিয়মিত এই আয়োজন করে আসছে চট্টলা রানার্স। আয়োজকরা বলছেন, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং স্বাস্থ্য সচেতন সমাজ গড়ে তোলার একটি সামাজিক আন্দোলন। তরুণদের নিয়মিত শরীরচর্চায় উদ্বুদ্ধ করা এবং আন্তর্জাতিক মানের দৌড় প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা এর মূল লক্ষ্য। সবসময় খেলাধুলার সাথে জড়িত থাকলে শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্য খুব ভালো। শারীরিক মানসিক সুস্থতার জন্য অবশ্যই রান দরকার, দৌড়ের উপরে কোনো ওষুধ নাই। এইরকম আয়োজন চট্টগ্রামে আরও বেশি হোক। এই আয়োজন হলে মানুষ মাদক মুক্ত থাকবে। এই ধরনের আয়োজন সবসময় হওয়া উচিত। চট্টগ্রামে অবশ্যই এই আয়োজন বেশি হওয়া দরকার, যাতে সবাই শরীরের ব্যাপারে সচেতন হয়। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। লালমনিরহাট সীমান্তের শূন্য রেখায় 33 জনের অবস্থান। বিএসএফের পুশিন চেষ্টা রুখে দিল বিজিবি। দেশে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু সহ 7 জন নিহত। দলদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাস উদ্ধার। শব্দ দূষণের প্রতিকার চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের আশ্বাস কর্পোরেশনের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।